লাইট, ক্যামেরা, রোলিং, অ্যাকশন। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গল্পকথক প্রিয়ব্রত, আর তোমাদের জন্য আমার চ্যানেলের আজকের বিশেষ নিবেদন দেবারতী মুখোপাধ্যায়ের লেখা কাহিনী গ্রিস দেশের সরস্বতী। তাহলে শুরু করা যাক। দীপু এক মনে বিশাল থার্মোকলের সিটটা থেকে সরু সরু স্ল্যাব কাটছিল। থার্মোকল জিনিসটা দেখতে যতটা সুন্দর, সেটাকে কেটে কিছু বানানোটা কিন্তু অতটা সোজা নয়। দীপু প্রথমে বাড়ির ছুরি দিয়ে কাটতে গিয়ে বোকা মনে গিয়েছিল। ছুরি আড়াআড়ি জোরে চালালেও থার্মোকলের মাঝের গোল গোল মটরদানার মতো জিনিসগুলো ভেঙে যায়, ফলে এবড়ো খেবড়োভাবে কেটে যাচ্ছিল। অবশেষে কাল কলেজ থেকে ফেরার সময় মিকায়ের বাইকে করে মন্তেশ্বর টাউনে গিয়ে থার্মোকল কাটার স্পেশাল ছুরি কিনে এনেছে। এই ছুরিটা ভারী মজার, অনেকটা পুরনো দিনের খুঁড়ের মতো দেখতে। ওপরে আয়তকার ফলা বেরিয়ে থাকে, তা দিয়ে থার্মোকলের স্ল্যাবগুলো নিখুঁতভাবে কেটে বেরিয়ে আসছে। দীপু ডান হাতের তেলোটা শক্ত করে চেপে ধরেছে ছুরিটার ওপর, তারপর একদম উপর থেকে লম্বভাবে চালাচ্ছে থার্মোকলের গায়ে। একনিষ্ঠভাবে কাজটা করছে ঠিকই, কিন্তু ওর মনের মধ্যে একটা প্রচ্ছন্ন উত্তেজনাও কাজ করছে। গ্রামের এই দিকটায় সব কাঁচা পাকা বাড়ি, তারই মধ্যে এই ফাঁকা জায়গাটা পাশের বাড়ির সিধু কাকাদের। ফাঁকা অবশ্য নয়, কারণ সিধু কাকা বছরে দুবার এখানে কুমড়োর চাষ করে। মাঘ মাস শেষ হলেই আবার বীজ পুঁতবে। মাচা বেয়ে কুমড়ো গাছের লতাপাতা বেড়ে উঠে গোটা জায়গাটা তখন ছেয়ে ফেলবে। সিধু কাকার তাই দীপুদের ওপর কড়া নির্দেশ, দেখ দীপু, জায়গাটা দিতে পারি তোদের পুজো করার জন্য, কিন্তু আর সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু আমি বীজ বসাবো। একদম পরিষ্কার করে দিবি কিন্তু বিসর্জনের পর, মনে থাকবে তো? আর বল্টুকে অঙ্কটা দেখিয়ে দিবি কটা দিনের জন্য, ঠিক আছে? দীপুরা লম্বা করে ঘাড় নেড়েছিল। সিধু কাকার কথায় ঘাড় না নেড়েও উপায় নেই, কারণ এই চত্বরে এমন ছোট্ট ফাঁকা জায়গা মেলা ভার। হাটতলার দিকে অবশ্য বেশ কিছু খোলা জায়গা রয়েছে, কিন্তু সেখানকার পরিবেশ বড় বাজে। আসলে এখন সরস্বতী পুজোটা পড়ুয়াদের থেকে বেশি না পড়ুয়াদের সম্পত্তি হয়ে গেছে। পুরো পাড়ার মস্তান ছেলেগুলো নম করে সরস্বতী ঠাকুর এনেই তার সামনে উদ্দাম হিন্দি গান চালিয়ে নাচে। মাইকের কানফাটা আওয়াজে ত্রাহি ত্রাহি রব, আর রাত হলেই সেখানে মদ মাংসের ফোয়ারা ছোটে। সরস্বতী পুজোর চাঁদায় নিজেদের দিব্যি শীতকালীন পিকনিকটা হয়ে যায়। দীপুরা ছোট ছেলে, তার ওপর শান্তশিষ্ট, ওদের সাথে টক্কর দিয়ে পারবে কেন? তাই ওরা এই জায়গাটা বেছে নিয়েছে। দীপু এক মনে থার্মোকল কেটে প্যান্ডেল সাজাচ্ছিল। দীপুর হাতের কাজ খুব সুন্দর, ওর ইচ্ছেও ছিল আর্ট নিয়ে পড়ার, কিন্তু গ্রামের লোকজন একটু প্রাচীনপন্থী। আঁকাঝোঁকা নিয়ে যে পড়াশোনা করা যায়, কিংবা পড়াশোনা করা গেলেও যে তাই দিয়ে ভবিষ্যতে পেট চালানো যেতে পারে, সেই ধারণা এখানকার কারোরই নেই। দীপু উচ্চ মাধ্যমিক পাশ করে ভয় ভয় একবার কথাটা ওর বাবার কানে তুলতে গিয়েছিল। বাবা তখন দোকানের গদিতে বসে দাড়ি পাল্লায় জিনিসপত্র ওজন করতে ব্যস্ত ছিলেন। বার দুয়েক পুনরাবৃত্তির পর হাঁপাতে হাঁপাতে দীপুর দিকে তাকিয়ে দীপুর বাবা বলেছিলেন, হ্যাঁ, আঁকা নিয়ে পড়বি মানে? সে আবার কি পড়া? দীপু মিনমিন করে বলেছিল, বাবা, আঁকা মানে আর্ট নিয়ে আজকাল পড়া যায় তো। সরকারি কলেজ আছে কলকাতায়, যদি চান্স পাই, মানে তেমন বেশি খরচও লাগবে না। ও, তা আঁকা নিয়ে কি পড়াবে শুনি? ওই কাগের ঠ্যাং বগের ঠ্যাং নিয়ে পড়ার মতো আছেটা কি? আর পড়ে কি আঁকার টিউশনই করবি? তাতে পেট চলবে?
দীপুর বাবা বিটকেল চোখে কিছুক্ষণ তাকিয়েছিলেন ওর দিকে, তারপর হাতের ডাল মাপার হাতাটা উঁচু করে তুলে ধরে চেঁচিয়ে উঠেছিলেন, চুপচাপ মন্তেশ্বর কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবি, গ্র্যাজুয়েশনটা পাস করে ব্যবসায় মন দে। এই বুড়ো বাপটা দোকানে বসে হিমশিম খাচ্ছে, আর উনি যাবেন কলকাতায় আঁকতে। কত সব ছেলের। দীপু তবু হাল ছাড়েনি। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচতে চেয়ে আকুপাকু করে, তেমনভাবে ও বলেছিল, কেন গাঙ্গুলিদের এই সোমেশ কাকা তো এঁকেই অত দূর। ওর কথা শেষ হতে না হতেই ওর বাবা ওর দিকে এমনভাবে তাকিয়েছিলেন, ও আর কথা শেষ করার সাহস পায়নি, মানে মানে কেটে পড়েছিল। বাবার সেই তাকানোটা মনে পড়তেই দীপুর মনটা কেমন যেন হয়ে গেল। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে ও কাজে মন দিল। বাবার কথা মতোই ও ওদের এই খড়মপুর গ্রাম থেকে প্রায় 1 ঘন্টা সাইকেল চেপে পড়তে যায় মন্তেশ্বর কলেজে, ইংরেজি অনার্স। দীপু যে পড়াশোনায় খারাপ তা নয়, তার ওপর ওদের এই অচপাড়া গায়ের তুলনায় ও পড়াশোনায় যাকে বলে রীতিমতো ভালো। এই গ্রামে তো এখনো শিক্ষার আলোই তেমন পৌঁছায়নি। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। খড়মপুর গ্রামে পড়াশোনা করাটা এখনো বিলাসিতা। আসলে এখানকার মানুষজন এতই গরিব যে বেশিরভাগ বাড়িতেই মেয়েরা ঘরের কাজ আর ছেলেরা চাষাবাস কিংবা পোলট্রি ফার্মের কাজে জড়িয়ে পড়ে। 1-2 ছাড়া প্রায় সবই মাটির বাড়ি। সেখানে ওর আঁকাটাকে প্রফেশনালি নেওয়াটা কি চোখে নেওয়া হবে তা তো সহজেই অনুমান করা যায়। দীপু আরও কী সব ভাবছিল, হঠাৎ ঘন্টু হাঁপাতে হাঁপাতে ওর দিকে ছুটে এলো। ওই তোর বউ কিন্তু কাল সকালেই আসছে, একদম পাক্কা নিউজ ভাই। ভাই, একদম শিওর তো তুই? একদম 100% শিওর বস। রবু এই তো দেখে এলো, সোমেশ কাকারা গাড়ি থেকে নামছে। ওদের ওই বেঁটে মতো কাজের লোকটা সব লাগেজগুলো নামিয়ে বাড়িতে ঢোকাচ্ছে। আর আর কাউকে দেখেনি রবু? বলবো, আগে 10 টাকা ছাড়। দীপুর মুখটা বিরক্তিতে বেঁকে গেল। ঘন্টুর কথায় কথায় ঘুষ নেওয়ার বদ অভ্যাসটা আর গেল না। দীপুই বা এত টাকা কোত্থেকে পায়? ওই তো 4-5টা বাচ্চাকে পড়িয়ে 1000 টাকা মতো রোজগার ওর। নিজের মনে গজগজ করতে করতে দীপু পকেট থেকে একটা 10 টাকার কয়েন বের করে বাড়িয়ে দিল ঘন্টুর দিকে। উফ, তোর এই সবসময় গরিব মানুষের ওপর ডাকাতি করার অভ্যেসটা না তুই বন্ধ কর এবার। গরিব তুই? সালা, এনারাই বউ, এনারাই শ্বশুর, আর তুই নাকি গরিব? হাসালি ভাই, হাসালি। দীপুর বিরক্তি এবার বাড়ছে বুঝে তারপরেই ঘন্টু আসল কথায় চলে এলো। আরে এত চড়ছিস কেন ভাই? তোর বউ এসেছে, আমি নিজে দেখেছি, ছাদের ওপর দাঁড়িয়েছিল। ছাদের ওপর দাঁড়িয়েছিল দেখেই তুই কি করে বুঝে গেলি যে কাল সকালে ওই পাড়ায় পুজো দেখতে আসবে? ওহ, পুরো কথাটা আগে শোন। আমাকে ফেসবুকে মেসেজ করে বলেছে কাল সকালে এখানে আসবে, তবে তোকে বলতে বারণ করেছে। কিন্তু তুই আবার বলে দিস না যেন ভাই যে আমি তোকে বলেছি। সারপ্রাইজ দেবে বোধহয় তোকে। সারপ্রাইজ? সারপ্রাইজ আবার কিসের? তা তোমাদের প্রাইভেট ব্যাপার স্যাপার আমি কি করে জানবো বলো? দেখ, সারপ্রাইজ হামিটামি পাবি হয়তো। কি আশ্চর্য ব্যাপার স্যাপার এথেনার, কিছুই বোঝা যায় না। প্রেম করছে দীপুর সাথে, এদিকে কোথায় কখন আসবে সেটা মেসেজ করে জানাচ্ছে ঘন্টুকে, আবার দীপুকে সেটা জানাতেও বারণ করেছে। মাঝে মাঝে দীপুর মনে হয় সত্যিই কি এথেনা ওকে চায়, নাকি হাজার হাজার মাইল দূরে বসে থেকে এটা ওর টাইম পাস ছাড়া আর কিছুই না। খড়মপুর গ্রামে যে কটা হাতে গোনা শিক্ষিত বাড়ি আছে তার মধ্যে একটা হলো গাঙ্গুলিদের বাড়ি। নিজস্ব জমি, পুকুর, ঠাকুর দালান, দুর্গা মন্দির সব মিলিয়ে একেবারে কয়েক বিঘে নিয়ে ওদের জমজমাট বসত ভিটে।
শুধু ধন সম্পত্তিতেই নয়, পড়াশোনাতেও ও বাড়ির ছেলেমেয়েরা বরাবরই এগিয়ে। কেউ কলকাতা, কেউ দিল্লিতে বড় বড় চাকরি করে। দুর্গাপুজোয় সব একজোট হয়। আরও একটা কারণে গাঙ্গুলি বাড়ির গোটা বর্ধমান জেলাতে খুব নামডাক। বিরাট ঘটা করে সরস্বতী বন্দনা হয় ও বাড়িতে। সরস্বতী পুজো যে স্কুল বা পাড়ার কচিকাঁচা ক্লাব ছাড়া বাড়ির সবাই করতে পারে, তা এই গ্রামের লোকেদের কল্পনারও বাইরে। কিন্তু গাঙ্গুলি বাড়ির সব কিছুই অন্যরকম। কিন্তু সেই বাড়িতেও ঝড় উঠেছিল যখন বাড়ির সবচেয়ে ছোট ছেলে সোমেশ বর্ধমান মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে পড়তে ফাইনাল ইয়ারে ছেড়ে দিয়ে এসে ঘোষণা করল ডাক্তারি করতে তার মোটেও ভালো লাগে না, সে আঁকতে চায়। জ্যাঠা কাকা থেকে শুরু করে সমস্ত শুভাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠ মানুষেরা হাঁ হাঁ করে উঠেছিলেন। এসব অবশ্য দীপুর জন্মের অনেক আগের কথা, মায়ের মুখে শোনা। সোমেশ কাকা লোকজনের কথায় অত কান টান দেননি। সে দিব্যি ডাক্তারি পড়া ছেড়ে আর্ট নিয়ে পড়তে চলে গিয়েছিল উত্তর ভারতের কোনো এক শহরে। শোনা যায় বাড়ির বড়দের তীব্র আপত্তি থাকলেও সোমেশ কাকার মা নাকি ছেলের ইচ্ছে সত্যি করতে গায়ের গয়না খুলে দিয়েছিলেন। সেই সোমেশ কাকার তারপর বহু বছর কোনো হদিশ ছিল না। গ্রামের জনজীবন এমনিতেই নিস্তরঙ্গ ঠিকই, তাই বলে নতুন নতুন আলোচনার বিষয়ের অভাব হয় না। সোমেশ কাকা মানুষের মন থেকে হারিয়েই গিয়েছিলেন। পুকুরের জলে আবার ঢিল পড়ল যখন বছর 10 আগে কলকাতা থেকে একটা খবরের কাগজের দুজন রিপোর্টার বিশাল বিশাল ক্যামেরা নিয়ে ওদের এই খড়মপুর গ্রামে নিউজ কভার করতে এলো। তখনই সারা গ্রাম হাঁ করে শুনল সোমেশ কাকা নাকি এখন মস্ত বড় একজন আর্টিস্ট। সে নাকি পাথর দিয়ে এমন অসাধারণ মূর্তি বানায় যে সারা দুনিয়া তার নাম জানে। সম্প্রতি সে নাকি খোদ আমেরিকার প্রেসিডেন্টের অসাধারণ নিখুঁত একটি মূর্তি বানিয়েছে। তাতে হই হই পড়ে গেছে বিশ্বে। সোমেশ কাকার শিকড় খুঁজতে কলকাতার মিডিয়া তাই হানা দিয়েছে এই খড়মপুরে। গ্রামের একমাত্র অসত্যতলায় বুড়োরা সব বসে বিড়ি টানতে টানতে আরও শুনল সোমেশ থাকে নাকি এখন গ্রিসে, সেখানকার মেয়েই বিয়ে করেছে। গ্রামের পঞ্চায়েত প্রধান বুধু দাদু চোখ বড় বড় করে বলল, গ্রিস? গ্রিস মানে সেই ইতিহাস বইয়ের রোম গ্রিস, আলেকজান্ডার? সেই সব দেশ এখনো আছে নাকি? তার পরের ফেব্রুয়ারি মাসে সোমেশ কাকা তার গ্রিক বউ আর মেয়েকে নিয়ে অত বছর পর প্রথম বাড়িতে পা দিল। বাড়ির ছেলে সারা পৃথিবীতে বংশের নাম উজ্জ্বল করেছে, আর তাকে গাঙ্গুলি বাড়ির বিখ্যাত সরস্বতী পুজোয় নেমন্তন্ন করা হবে না, তাই আবার হয় নাকি? দীপুর এখনো মনে পড়ে সেই দিনটা। তখনও সবে টেনে উঠেছে, স্কুল যায়, এসে বাড়ির মুরগিগুলোকে একটু সামলায় আর অবসরে আঁকায় ডুবে যায়। ততদিনে সোমেশ কাকার গল্প শুনে শুনে মনের মধ্যে তাকেই দীপু হিরোর আসনে বসিয়ে ফেলেছে। যদিও সোমেশ কাকা আঁকিয়ে নয়, ইংরেজিতে যাকে বলে স্কাল্পটার, তবু সেও তো হাতের কাজ, শিল্পই হলো। কিছুটা পুজোর প্রসাদের লোভে আর বাকিটা সোমেশ কাকাকে চাক্ষুষ দেখার আগ্রহে সেদিন দীপু গাঙ্গুলি বাড়িতে গিয়েছিল। আর সেদিনেই ও প্রথম দেখেছিল এথেনাকে। আজও ভাবলে কেমন ঘোরের মধ্যে চলে যায় দীপু। ওরই বয়সী একটা রোগা মেয়ে, মাখনের মতো ফর্সা আর মসৃণ তার হাত দুটো, পুতুলের মতো নীল চোখ, লাল একটা ফ্রক পরে বসেছিল ঠাকুর দালানে রাখা একটা চেয়ারে। সবচেয়ে অদ্ভুত মেয়েটার চুলগুলো, টিভিতে ইংরেজি সিনেমায় দেখা মেমগুলোর মতো পুরো সোনালি, রোদ পড়ে যেন সেগুলো সত্যিকারের সোনার মতোই ঝলমল করছে। ওকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে পাশ থেকে ওর বোন মিঠি বলেছিল, ওইটাই তো সোমেশ কাকার ওই মেয়েটা রে। কি ফর্সা দেখেছিস? দেখ দেখ, নাকটা কি টিকালো, ঠিক যেন কাঞ্চনজঙ্ঘা পাহাড়, তাই না দাদা?
দীপু বিরক্ত হয়ে বোনের দিকে তাকিয়েছিল। মিঠি ততদিনে ঘুরেছে বলতে শুধু দার্জিলিং। কোনো কিছুর বর্ণনা করতে গেলেই যেন ওর মুখে দার্জিলিংয়ের কিছু না কিছু চলে আসবেই। সেবার গাঙ্গুলি বাড়িতে ভিড় একটু বেশি হয়েছিল। একে তো সোমেশ কাকার বউ মেয়ে দুজনকেই খাঁটি বিদেশিনীর মতো দেখতে। ওই বয়সী মেয়ে ফ্রক পরে ঘুরছে খড়মপুর গ্রামের লোকেরা ভাবতেই পারে না। তাছাড়া সাধারণত এই ধরনের মানুষেরা এমন অপরিচিত পরিবেশে এলে একটু আড়ষ্ট হয়ে থাকে, কথা কম বলে। কিন্তু এথেনা যেন একটা খরস্রোতা নদী, সবার সাথে হেসে হেসে কথা বলছে, গল্প করছে, জড়সড় হওয়ার কোনো বালাই নেই। দীপু অনেক ইতস্তত করে সেবার কথা বলেছিল সোমেশ কাকার সঙ্গে। ওর আঁকার প্রতি আগ্রহ সোমেশ কাকা বেশ মন দিয়ে শুনেছিলেন। তারপর বলেছিলেন, ও, তুমি ভজহরিদার ছেলে, আঁকো? বাহ, বেশ ভালো। তোমার কয়েকটা কাজ আমায় দেখিও তো। আঁকাকে যে আর্টিস্টরা কাজ বলে সেই প্রথম জেনেছিল দীপু। আর তারপরেই পায়ে পায়ে ওর দিকে এগিয়ে এসে আলাপ করেছিল এথেনা। সেবার সোমেশ কাকারা গ্রিসে ফিরেছিল ফাল্গুন মাস কাটিয়ে। ততদিনে প্রকৃতির সাথে দীপুরও কৈশোর মনে বসন্তের ছোঁয়া লেগেছে। সেই বসন্তের ফুল নিজের মনের আকাশ কুসুম কল্পনাতেই রঙিন থেকে রঙিনতর হয়েছে। অবশেষে পরের দুর্গাপুজোয় দীপু আরক্ত মুখে বন্ধুদের দিয়ে এথেনাকে জানিয়েছিল ওর মনের কথা। ভাবতে ভাবতে কোথায় চলে গেছিল দীপু। ঘন্টুর এক ঝটকায় ওর চমক ভেঙে গেল। কিরে, কোথায় হারিয়ে গেলি তুই? আরে তাড়াতাড়ি কর, নইলে ঝুপ করে সন্ধে নেমে এলে কিন্তু আর কাজ শেষ করতে পারবি না। আর এইখানটা যা মশা, তখন বউকে দেখার বদলে ডেঙ্গুতে কোকাবি ককড়া করে। হ্যাঁ হ্যাঁ, এই তো তাড়াতাড়ি করছি। আশা করছি কাল সকালের মধ্যে হয়ে যাবে। তা তুই ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছিস যে কাল সকাল কটা থেকে পুজো? হ্যাঁ, আরে ওই তো সকাল 9টার সময়। আচ্ছা ভাই, আমি একটা কথা ভাবছিলাম। আচ্ছা তুই এথেনাকে বিয়ে করলি, তারপর এইসব পুজোর জোগাড় টোগাড় কে করবে? মানে ও তো এসব নিয়মকানুন জানে না নিশ্চয়ই। গাছে কাঁঠাল পাকলই না, আর তুই এখন থেকেই গোঁফে তেল দিচ্ছিস। উফ, সত্যি ভাই তুই পারিসও বটে। আরে না রে ভাই, সত্যি বলছি। তুই এত সুন্দরভাবে সোলা টোলা দিয়ে ঠাকুর প্যান্ডেল বানাস, আমরা তো তাজ্জব বনে যাই। আগের বার তো ছবি তুলে ফেসবুকে দিয়েছিলাম, উড়ি বাপ রে বাপ, তোর ঠাকুরটা কি ফেমাস হয়েছিল জানিস? সেখানে তোর নিজের ঘরেই যদি না পুজো করতে। সব হবে, সব ট্রেনিং দিয়ে দেবো। আর এথেনার এইসব ব্যাপারে আগ্রহ খুব। কত লোকে তো 2-3 বছর বাইরে থেকে এসেই বাংলা ভুলে গেছে এমন ভাব করে। সেখানে এথেনা ওখানে জন্মেও তো বাংলা জানে বল। সে হোক না ভাঙা ভাঙা। এথেনার বাংলা দীপুদের বন্ধুমহলে এক দারুণ মজার বিষয়। ঘন্টুর মনে পড়তেই ঘন্টু হেসে ফেলল। বটেই তো, বটেই তো। শোন, ইচ্ছেটাই বড় কথা, আর সেটা ওর যথেষ্ট আছে। বাড়ি ফিরে এসেও দীপুর উত্তেজনাটা প্রশমিত হলো না। সামনাসামনি কতদিন বাদে ও এথেনাকে দেখবে, ভাবতেই কেমন হচ্ছে। আর এথেনা এমন অদ্ভুত মেয়ে, এখন ইচ্ছে করে কিছুতেই আর দীপুর সাথে যোগাযোগ করবে না, মেসেজের উত্তরও দেবে না। কারোর সাথে কথা বলতে আর ইচ্ছা হলো না। চুপচাপ খেয়ে শুয়ে পড়ল দীপু। এথেনার যে সত্যিই দীপুর প্রতি কোনো প্রকৃত অনুভূতি আছে, নাকি বালিকা বয়সের অবুঝপনায় সে দীপুর প্রেম নিবেদনে নিয়ম মাফিক সাড়া দিয়ে সেবার ফিরে গিয়েছিল গ্রিসে, সেই অনিশ্চয়তায় ভুগতে ভুগতেই দীপুর কেটে গিয়েছিল বেশ কয়েক বছর। ফাঁকা সময়ে অলস দুপুরে অঙ্ক খাতার পিছনে ফুটিয়ে তুলত এথেনার মুখ, আর নিজের মনেই ভাবত বছরে 2বার ছাড়া দেখা সাক্ষাৎ তো দূর, যোগাযোগেরও উপায় নেই। নিজের মনেই ও ভয় পেত, এথেনা সত্যি ওকে চায় তো? তখন আশেপাশের বন্ধুদের চোখের পলক ফেলার মতো ঘন ঘন প্রেম প্রেমিকা বদলাচ্ছে। সেসব দেখে মুখচোরা দীপু আরও ভরকে যেত। ও ভাবত, এটা এথেনার কোনো টাইম পাসের খেলা নয় তো?
কিন্তু ভগবান মনে হয় ওর এই ভয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছিলেন, না হলে তার বছর দুয়েকের মধ্যেই খড়মপুর গ্রামে রমরমিয়ে ইন্টারনেট এত সস্তা হয়ে উঠবে কেন? আর ইন্টারনেটের যুগে এসে গ্রিস যা, 2.5 ঘন্টা দূরের কলকাতাও তাই। সত্যি, তারপর থেকে দীপুর আর কোনোদিনও ভয় করেনি। সারাদিন পড়া, আঁকা, টিউশনির ফাঁকে ফাঁকে এথেনাকে কাছে পেয়ে আসছে ও। এখন তো এমন অভ্যাস হয়ে গেছে, সামান্য কিছু ঘটলেই এথেনাকে না বলা পর্যন্ত ওর যেন ভাতই হজম হতে চায় না। যাই কিছু আঁকুক, আগে সেটা এথেনাকে পাঠাবে। এথেনার গম্ভীর মুখে মতামত মোবাইলের ওই আয়তকার স্ক্রিনে দেখতে যে কি ভালো লাগে দীপুর, তা বলে বোঝানো সম্ভব নয়। এই তো আগের মাসে ওরা সান্তরিনী বলে একটা দ্বীপে বেড়াতে গিয়েছিল। কি যেন সমুদ্র বলেছিল এথেনা, ইগিয়ান না কি, দূর ছাতা। গল্পে ফেরা যাক। সেই অসম্ভব সুন্দর দ্বীপটা তো এথেনার সঙ্গে সঙ্গে দীপুও ঘুরে ফেলল, অবশ্য সেটা ফোনে। শুধু তাই নয়, ওই দ্বীপে দাঁড়ানো এথেনার একটা ছবিও এঁকে ফেলেছিল ও তারপরেই। দীপু জানে ঘন্টুর মতো কিছু ঘনিষ্ঠ বন্ধু ছাড়া বেশিরভাগই ওকে নিয়ে আড়ালে হাসে। অদূর ভবিষ্যতে যে ও বিশাল একটা লেঙ্গি খেতে চলেছে তাই নিয়ে নিজেদের মধ্যে রগড় করে। ওকে বোঝাতেও এসেছে অনেকে, ভাই এথেনাকে তুই বেশি সিরিয়াসলি নিস না, ওরা কীরকম সব দেশে থাকে জানিস, অন্যভাবে নিস না ভাই। কিন্তু তোর মতো এরকম অজপাড়া গাঁয়ের একটা ক্যাবলা ছেলেকে ও ভালোবাসতে যাবে কেন বল? হ্যাঁ মানছি তুই ছেলেটা ভালো, কিন্তু এরকম কখনো শুনেছিস? তুই বল। রেন্টুর গার্লফ্রেন্ড কলকাতার, তাই ওকে ডাম করে দিয়ে চলে গেল। আর এ তো ভাই, এখনো সময় আছে, তুই বেরিয়ে আয়। দীপুর ঘুমে চোখ জ্বালা করছে না কষ্টে বুঝতে পারে না। দীপু কারোর কথা শোনেনি, বলা বাহুল্য শোনার মতো মনের জোর ওর ছিল না। স্কুল পেরিয়ে কলেজ, গোফের রেখা অস্পষ্ট থেকে স্পষ্ট হয়েছে। এথেনা যেন ওর জীবনের সাথে আরও ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে দিনের পর দিন। সকাল 9টায় পুজো শুরু হয়ে গেলেও ঠাকুরমশাই আসতে আসতে প্রায় 9:45 বেজে গেল। পাড়ার মিন্টি, রানু, মানসী, টিয়ার মতো বাচ্চা মেয়েগুলো শাড়ি পরে উপোস করে কলকল করছিল প্যান্ডেলের সামনে। ওদিকে ঘন্টু, মিকাইরা ব্যস্ত পুজোর আয়োজনে। একপাশে দীপুর বোন মিঠি পাকা গিন্নির মতো বসে বসে ফল কাটছে। সত্যি নামমাত্র খরচে কত সুন্দর প্যান্ডেল এবং মূর্তি বানানো যায় তা এবারেও দীপু দেখিয়ে দিয়েছে। থার্মোকল দিয়ে বানানো এক অপরূপ স্থাপত্য, সূক্ষ্ম সূক্ষ্ম ভাঁজে ফুটে উঠেছে তার লালিত্য। দীপু হলুদ রঙের পাঞ্জাবিটা পরে একটু দূরে দাঁড়িয়েছিল চুপ করে। মনের ভেতরটা ছটফট করলেও বাইরে প্রকাশ করছিল না একটুও। মিন্টি বন্ধুদের ছেড়ে দৌড়ে গেল ওর দিকে। দীপু দাদা, তুই এটা কলকাতার রাজভবন বানিয়েছিস না বল? রানুরা কেউ বিশ্বাস করছে না আমার কথা। আমি বলছি ওদের, কলকাতা গিয়ে আমি এই বাড়িটা দেখেছি। এটা তো রাজ্যপালের বাড়ি, তাই না? দীপু আলতো করে পাড়াতো ছোট্ট বোনটার মাথার চুলগুলো ঘেঁটে দিয়ে বলল, না রে, এটা একটা বহু পুরনো মন্দির। এর নাম পার্থেনন, গ্রিসে আছে। প্রায় 1500 বছরের পুরনো, বুঝলি? মন্দির এইরকম দেখতে? কোন ঠাকুরের মন্দির রে দীপু দাদা? দীপু কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু কথা ঠোঁটেই রয়ে গেল। আর চোখে দেখল এথেনা আসছে। দীপুর চোখ বড় বড় হয়ে গেল। লাল একটা ফুলাতা সোয়েটারকে ব্লাউজের মতো করে পরে তার ওপর কাঁচা বাসন্তী রঙের একটা শাড়ি পরে আসছে এথেনা। অনভ্যাসে সামনের কুচিগুলোর ভেতরের কিছু কুচি খুলে গেছে। কোলাচল লুটোচ্ছে মাটিতে। শীতের উত্তরে হাওয়ায় একদিকে অবাধ্য সোনালি চুল, অন্যদিকে শাড়ি। এথেনা কোনটা সামলাবে বুঝতে পারছে না। তবু শাড়ি পরা এথেনাকে দেখে দীপুর বুকের ভেতর যেন 1000 দোয়েল পাখি গান গেয়ে উঠল। কি ভাগ্যিস এই সময়ই ঘন্টুরা একটু দূরে গেছে,
না হলে দূর থেকে আওয়াজ দিয়ে দিয়েই দীপুকে আরও নার্ভাস করে দিত। এথেনা একদম দীপুর সামনে এসে দাঁড়ালো। তারপর হাসি হাসি মুখে বলল, আমি শাড়ি পরেছি, কেমনে লাগছে আমার? অন্য সময় হলে দীপু অকার উকার নিয়ে রসিকতার লোভ ছাড়ত না। এথেনা মোটামুটি শব্দগুলো ঠিকঠাকই বলে, কিন্তু কোথায় খেয়েছো আর কোথায় খেয়েছি হবে সেটা বুঝতে পারে না। কিন্তু আজ ওর কথা প্রায় বন্ধ হয়ে আসছিল। এথেনার সাথে ওর প্রেম পর্বের বয়স প্রায় 4-5 বছর হলেও তার বেশিরভাগটাই কেটেছে ভার্চুয়াল দুনিয়ায়। বাস্তবে এত কাছাকাছি হওয়া এই প্রথম। খুব সুন্দর দেখাচ্ছে। এথেনা হাসল, হাতের ব্যাগ থেকে একটা কাগজ বের করে ওর দিকে এগিয়ে দিল। এটা কি? সারপ্রাইজ! দীপু কাগজটা খুলে পড়তে পড়তে হতভম্ব হয়ে গেল। গ্রিসের এক নামজাদা আর্ট কলেজ, তাদের অ্যাডমিশন সেল এটাই জানাচ্ছে যে তারা শ্রী দীপ্ত মজুমদারের সবকটা আঁকাই পেয়েছে এবং জুনিয়র ডিপার্টমেন্টের ছাত্র হিসেবে তাকে তারা মনোনীত করেছে। এই জন্য একটা মোটা স্কলারশিপও সে পাবে, কিন্তু তার জন্য রুটিন একটা ভিডিও ইন্টারভিউ দিতে হবে। তার জন্য সুবিধা মতো তারিখ এবং সময় জানতে চাওয়া হয়েছে ওর কাছ থেকে। এছাড়া আরও কিছু রুটিন টেস্টেরও উল্লেখ করা রয়েছে চিঠিতে। পুরো চিঠিটা পড়ে দীপু হতভম্ব মুখে এথেনার মুখের দিকে তাকালো। মানে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সব পয়েন্টগুলো ওদের সেন্ড করেছিল যে ড্যাড রেকমেন্ডেশন লেটার লিখে দিলাম। আপনার চিঠি এখন পেইন্টেড হয়ে যাবে। দীপু হতবাক মুখে এথেনার দিকে তাকালো। এই জন্যেই গত কয়েক মাস ধরে তাড়া দিয়ে দিয়ে এথেনা ওর পাসপোর্ট করিয়েছে। ওর হঠাৎ এথেনাকে জড়িয়ে ধরতে ইচ্ছা হলো। ভালোবাসাই, তাতে দেশ, দূরত্ব, ভাষা কিচ্ছু নির্ভর করে না। গ্রিস থেকে খড়মপুরের দূরত্ব আসলে 1 ইঞ্চিরও কম। ঠিক ওর যতটা কাছে এখন এথেনা দাঁড়িয়ে আছে, ঠিক ততটা। কয়েকদিন ধরেই শীতটা জাঁকিয়ে পড়েছে। ওদের এই খড়মপুর গ্রামে তো আরও বেশি। তবু মাফলার জড়ানো গলায় দীপুর মনে হলো এখন বসন্তকাল, হোক ঠান্ডা। তবু বসন্তের কোকিল যেন প্রতিটা গাছে বাসা বেঁধেছে। দীপু দেখল ঘন্টু আসছে। সেদিকে তাকিয়ে ও ফিসফিস করে বলে উঠল, বাড়িতে পুজো কেন করবো রে মাথা মোটা? গ্রিস দেশের সরস্বতীকে জানিস না? ওদের পড়াশোনার ঠাকুরের নামই তো এথেনা, আর তারই তো মন্দিরেই পার্থেনান। নিজের বউয়ের কেউ পুজো করে বুঝি? আমি কি রামকৃষ্ণ? ওদের দল। আজকের এই গল্পে কথক সহ বিভিন্ন পুরুষ চরিত্রে আমি গল্পকথক প্রিয়ব্রত, এথেনার চরিত্রে অনুষ্কা চক্রবর্তী, মিন্টির চরিত্রে শ্রীময়ী ঘোষ এবং মিঠির চরিত্রে গার্গী মুখার্জি। শেষ হলো গল্পকথক প্রিয়ব্রতর আজকের নিবেদন। আমি আশা করব আজকের নিবেদনটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আগামী সপ্তাহে।